কষ্ট আর চোখে তার কষ্ট স্পষ্ট। নিবিড় মানতে নারাজ, জেদ নিয়ে বলে, তুই চাস না? মাত্রই বলছিস চাস না। ওই ফরজত তোকে উল্টাপাল্টা বুঝিয়েছে, তাই না? ব্রেইন ওয়াশ করে ফেরত এনেছে তোকে। তুমি ভুল বুঝছো নিবিড় ভাইয়া। উনি এমন কিচ্ছু চাননি। আমি অ্যাবর্শন করাতে চাই শুনে বরং নিজেই হাসপাতালে নিয়ে গিয়েছিল। সে থেমে গেল, কণ্ঠ কেঁপে উঠছে। পরে আমার অনুশোচনা হয়, বুঝতে পারি আমি ভুল করছি, তাই নিজেই ফিরে আসতে চেয়েছি। কিন্তু তোমাকে এসব কে বলেছে ভাইয়া? নিবিড়কে জানিয়েছিল তার এক বন্ধু, সেই হাসপাতালেরই ডাক্তার। অতসীকে সে নিবিড় সূত্রে চিনত। অচেনা এক ছেলের সঙ্গে অতসীকে একা হাসপাতালে দেখে নিবিড়কে জানায়। তখন নিবিড় মাত্রই অতসীদের ফ্ল্যাট থেকে বেরিয়েছিল। ছবি পাঠালে চিনতে পারে দুজনকে। প্রথমে ভেবেছিল ফারজাদের অসুস্থতার কারণেই যাওয়া, কিন্তু ছবিতে অতসীকেই বেশ অসুস্থ দেখাচ্ছিল। ফারজাদ তাকে আগলে রেখেছে। পরে সোনোগ্রাফি ওয়ার্ডের বাইরে তাদের দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করে অতসীর গর্ভাবস্থা সংক্রান্ত কারণেই হয়তো তারা ওখানে গিয়েছে। বন্ধুকে সরাসরি কিছু জিজ্ঞেস করতে পারেনি নিবিড়। এতে অতসীর সন্তান সম্ভবা হওয়ার বিষয়ে জেনে গেলে সমস্যা, তাই নিজেই খোঁজ নিয়েছিল। পরে অ্যাবর্শন হয়েছে কিনা তা জানতে না পারলেও কেন গিয়েছিল তা বুঝতে অসুবিধা হয়নি। বিষয়টা অপ্রত্যাশিত ছিল তার কাছে, তবু ভেতরে ভেতরে সন্তুষ্টই হয়। ভেবেছিল বড় একটা সমস্যার সমাধান হয়ে গেছে। দুদিন সেই বিশ্বাস নিয়েই ছিল, কিন্তু নিশ্চিত হতে এসে এভাবে সব আশা ভেঙে যাবে তা কল্পনাও করেনি। ফারজাদ এমনকি অতসীর প্রতিও তীব্র অসন্তোষ আর ক্ষোভে মনটা বিষিয়ে উঠেছে তার। এসব কিভাবে জেনেছে এই জবাব অতসীকে দিল না সে। অতসী যখন একবার গর্ভপাতের বিষয়টা মাথায় এনেছিল, তখন এই নিয়ে সে আরও একটু বোঝাতেই পারে। অতসী শোন, তুই প্রথমে কি ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিলি জানি না, কিন্তু সিদ্ধান্তটা একেবারেই খারাপ ছিল না। বাচ্চাটার এসবে কোনো দোষ নেই তা আমি জানি, কিন্তু সে জারজ সন্তান, এটা কিছুতেই বদলাবে না। ওকে নিয়ে তুই কীভাবে জীবনের সামনে এগোবি? সিঙ্গেল মাদার হওয়া এমনিতেই কত কঠিন তা তো জানিস। সেখানে তোর আরও বড় বড় সমস্যায় পড়তে হবে বাচ্চাটাকে নিয়ে। আর সবচেয়ে বড় কথা, ধর্ষণে সন্তান সম্ভবা হলে অ্যাবর্শন করানো জায়েজ, কোনো অপরাধ নেই এতে। থেমে যাও প্লিজ নিবিড় ভাইয়া, এসব কথা আর শুনতে চাই না। তুমি থেমে যাও। তুমি কেঁপে উঠল অতসীর গলা। তুমি কিভাবে আমার সন্তানকে মেরে ফেলতে বলছো? আমি ওকে মারবো না। তুমি এসব বলতে পারো না। ও থাকবে, জায়েজ হোক না জায়েজ হোক, ও আমার সন্তান। আমি ওর মা, আমিও রাখবো ওকে। তুমি এসব বলার কেউ না, এসব বলবে না। অতসীকে উত্তেজিত হয়ে উঠতে দেখে নিবিড় একটু থামে। পরপর নরম গলায় বলল, আচ্ছা, এত হাইপার হচ্ছিস কেন? আমি জাস্ট না, আর কিচ্ছু শুনতে চাই না আমি। মাকে ডাকো, আমায় নিয়ে যেতে বলো। আমার তোমার সাথে আর কথা বলতে ইচ্ছে করছে না। এখান থেকে উঠতে চাই আমি। নিবিড় আরও একবার বোঝাতে চাইল, কিন্তু অতসী শুনল না। নিবিড় হতাশ হয়, রাগও হয়। তবে বাগানের অপর দিকে বাড়ির বুয়াকে গাছে পানি দিতে দেখলে তাকে ডেকে অতসীকে ভেতরে নিয়ে যেতে বলল। সে চলে গেলে সেকেন্ড কয়েক দাঁড়িয়ে নিবিড় সবটা ফের ভাবল। গর্ভপাতের কথা সে মাথায় আনেনি শুরুতে, তবে অতসী বা ফারজাদ কেউ একজন চাইছে শুনে সন্তুষ্ট হয়েছিল আনমনে। ওটা হয়ে গেলে মাও আর অতসীকে বউ করতে আপত্তি করতে পারতো না হয়তো, কিন্তু হলো না। মুখে হাত ঘষে দীর্ঘশ্বাস টানে। এখান থেকে ভালো কোনো খবর নিয়ে ফিরবে আশায় ছিল, কিন্তু এখন উল্টো মেজাজটাই খারাপ লাগছে। অতসীর ওপর রাগ লাগছে। ভাবনা রেখে চলে যেতে পা বাড়ায়। পেছন ফিরতে অকস্মাৎ গালে কারো ঘুষি লাগলো প্রচণ্ড জোরে। আহ! ক্ষীণ আর্তনাদ করে সে। মাথা তুলে ঘটনা কি বোঝার সুযোগটাও পেল না। ফের শক্তপোক্ত এক হাতের ঘুষি এসে আঘাত হানে তার চোয়ালে। মাদার ফাকার, আমার বাচ্চাকে রাখবো নাকি রাখবো না সে চিন্তা তোকে করার জন্য চাকরিতে রেখেছি আমি? ব্লাডি বিচ শালা! ক্রমাগত আঘাত হানছে নিবিড়ের গায়ে, কিন্তু নিবিড় ততক্ষণে তার সাথে কি হচ্ছে তা কিছুটা বুঝতে পেরেছে। আরেকটা আঘাত পেয়ে ফের হাত উঠলে তা সে প্রতিরোধ করে ফেলে শক্ত হাতে। রাগে চোয়াল শক্ত হয়ে গেছে তার। ফারজাদের বাহুতে ধাক্কা দেয়। ফারজাদ দু কদম পিছিয়ে যায়, তবে চেহারায় সে আগ্রাসী ভাব তখনও। চোখ দুটো রাগের তোপে অনল পিণ্ডে পরিণত হয়েছে। দূরে সর,
নেশাখোর কোথাকার। তোর মতো ক্যারেক্টার গিলা কাপুরুষের কাছে আমি চাকরি নেব? এত খারাপ দিন আমার। বলতে বলতে তেড়ে আসে সে, নিজেও আঘাত হানে। তবে ফারজাদ কৌশলে আটকে নিল। নিবিড় থামে না। কুত্তা শুয়োর কায়া হাত তুলছিস কেন তুই? আমার বাচ্চাকে মেরে ফেলতে বলছিস কেন? সাহস হয় কি করে তোর? একে অপরের ওপর পাল্টা আঘাত হানছে পরপর। কেউ কম না। ফারজাদ বুকের ক্ষতে কিছুটা দুর্বল, তবে নিবিড়কে আগে আঘাত হানায় সেও যথেষ্ট ব্যথা পেয়েছে। এদিকে ফারজাদের রাগের তোপে নিজের আঘাতের কথা মাথাতে নেই। ভাইয়া, স্যার, কি করছেন আপনারা? প্রাচীর আতঙ্কিত কণ্ঠ। তাদের দুজনে ভ্রুক্ষেপ করেছে বলে মনে হলো না। লাগাতার ঘুষি হাতাহাতি করেই যাচ্ছে। প্রাচী এসেছিল অতসীকে নিতে, কিন্তু এসে এসব দেখতে পাবে ভাবেনি। দৌড়ে আসলো তাদের কাছে, ছাড়াতে চায় দুজনকে। ভাইয়া, দূরে সরে যাও প্লিজ, তুমি ব্যথা পাবে তো। ফারজাদ ঘুষি খেয়ে নিবিড়কে জোরে ধাক্কা দেয়। সে পিছিয়ে যায়। সর প্রাচী, এই কুত্তাটাকে আমি মেরে ফেলবো। আমার সন্তানকে মেরে ফেলতে বলার সাহস কি করে করিস তুই, মাদার ফাকার? তেরে এসেছে বলতে বলতে নিবিড়ও আগ্রাসীভাবে এগিয়ে এসে আবার ফারজাদের কলার ধরে। বলবো, আরো 1000 বার বলবো, কাপুরুষের মতো জবরদস্তি করেছিস ওর সাথে তুই। তোর ওই নাজায়েজ বাচ্চা রেখে অত সে সারা জীবন ভুগবে কেন? মেরে ফেলাই উচিত। কিচ্ছু হলো লিনি। ফারজাদ কলার থেকে হাত তুলে গালে ফের ঘুষি লাগায় জোরে। আমার সন্তানও, ওর বাবা আছে, মা আছে, তুই এসব বলার কে? আমাদের নিজের সন্তান নিয়ে সমস্যা না হলে তুই কোথাকার কোন শালা? বালের জ্ঞান দিতে এসেছিস এখানে, শুয়োর। ভাইয়া প্লিজ ছেড়ে দাও, দূরে সরো তোমরা। স্যার ছেড়ে দিন না, আমার ভাইয়া অসুস্থ, ছেড়ে দিন প্লিজ। প্রাচী দুজনের কাছে দাঁড়িয়ে দুহাতে ভাইকে ছাড়াতে চাইছে সে প্রাণপণে। নিবিড় ফের আঘাত হানতে চায়। প্রাচী নিজের হাত দিয়ে আটকে নিল। কিছুটা ব্যথাও পায়, তবে ভাইকে বাঁচাতে চায় সে। না প্লিজ স্যার, আমার ভাইয়া অসুস্থ, প্লিজ আঘাত করবেন না। প্রাচী সরে যা তুই এখান থেকে। সে সরে না। নিবিড় প্রাচীকে টপকে আবার ঘুষি দেয়। জ্ঞান আমিই দেব। ওকে আমি বিয়ে করতে চাই। আমাদের এঙ্গেজমেন্ট ঠিক ছিল, তুই এসেছিস মাঝখান থেকে। জ্ঞান দেওয়ার অধিকার আমি রাখি। তোর মতো রাতের অন্ধকারে একা মেয়ে পেয়ে। গালে বিপরীত ঘুষি পড়ে। থেমে যেতে হলো। ব্রিটিশ আমলের কথা ছাড়, এঙ্গেজমেন্ট ঠিক হয়েছিল, আর হয়ে যায়নি, আর হবেও না। তুই শালা আমার বাচ্চাকে মেরে ফেলার উস্কানি দিচ্ছিস অতসীকে। মরতে মরতে বেঁচে ফিরেছে আমার বাচ্চাটা, আবার এসব বলিস কোন সাহসে তুই? তখনও লাগাতার হাতাহাতি চলছে। প্রাচী মাঝখান থেকে ভাইকে আড়াল করতে চাইছে। ফারজাদ আবার বলতে লাগলো। আর কিসের অধিকারের কথা বলছিস তুই? ওটা তো বাদই দে, কাগজে কলমে খোঁজ নিয়ে দেখ। ওর সবেতে আমার অধিকার, বউ হয় ও আমার। তুই ভাই, ভাইয়ের মতো থাক। আমাদের ইন্টারনাল বিষয়ে নাক গলাতে কেন হবে তোর? ভাই ভাইয়ের মতো থাক। নিবিড় হেসে উঠল কথাটা শুনে। প্রাচীর হস্তক্ষেপে তখন কিছুটা থেমেছে, দূরে সরে দাঁড়িয়েছে। এই কথা শুনে সে হেসে হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে বলে। লুক হু ইজ টকিং। ফারজাদ উত্তপ্ত নয়নে চেয়ে আছে। নিবিড় ফের বলে। আমি ভাই হলে তুই কি? অবশ্য সেদিক থেকে দেখতে গেলে ভাই হিসেবে কলঙ্ক তুই। ফালতু কথা বলবি না। আমি ওকে বোন মেনেছি কবে যে আমায় ভাই বলছিস? বোন তো আমিও মানিনি, তবে তোর মতো উচ্ছিষ্টের মতো ব্যবহার করিনি। ভালোবেসে এসেছি সেই থেকে, তাই অধিকার কার বেশি হতে পারে তা মাথায় ব্রেইন থাকলে বুঝে নেওয়ার কথা। ফারজাদের চোখে মুখে রাগ ঘন ঘন শ্বাস টানছে, তবে আর আক্রমণ করার চেষ্টা করলো না। প্যান্টের পকেট হতে ফোন বের করে কিছু একটা বের করলো। নিবিড়ের দিকে এগিয়ে যেতে চায়। না না ভাইয়া প্লিজ, আর না, অনেক মেরেছো, প্লিজ থামো। ভাগ্যিস বাবারা বাড়ি নেই, এইসব বাবা দেখলে আবার তুল কালাম বেঁধে যাবে। ছাড় তুই, আমি মারতে যাচ্ছি না। প্রাচী মানে না। এখান থেকে করো, কি করবে? ছাড়তে বলেছি তোকে। ধমক শুনে কেঁপে উঠে সে। বোনের কাছে ছাড়া পেয়ে ফারজাদ নিবিড়ের সামনে গিয়ে দাঁড়ায়। নিবিড় তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। ফারজাদ ফোন থেকে ছবিটা বের করে নিবিড়কে দেখায়। নিবিড় কপালে ভাঁজ ফেলে দেয়। দেখতে দেখতে কিছুটা মনোযোগী হয়ে উঠল। পরপর বিস্ময় ফুটে উঠে চেহারায়। সেই কাগজটা যেখানে অতসী আর ফারজাদের নামে বিয়ের রেজিস্ট্রি করা আছে, তবে সাইনের জায়গায় অতসীর আঙ্গুলের ছাপ। বিস্মিত নিবিড়
বুঝেছে যে এসব অতসী জানে না। সজ্ঞানে এটা করেনি তা বুঝতে বেগ পোহানোর দরকার পড়েনি। কিন্তু এই ছেলেটা কখন কিভাবে এত বড় প্রতারণাটা করলো, সে কোনো প্রশ্ন করবে তার আগেই ফারজাদ বলে, এখন বোঝা যায় কার কেমন অধিকার অতসীর ওপর। নিবিড় নিশ্চুপ, জবাব দিল না। সে অবস্থায় নেই সে। শুধু বাচ্চার মাও না, বউ হয় আমার। তাই ওকে নিয়ে এসব হিরোগিরি আমার সামনে দেখাবি না সামনে থেকে। এসব কখন করেছিস? কখন কিভাবে সেসব জেনে কি কাজ করেছি মানে করেছি। এটা দেখিয়ে ওর উপর কোনো রকম অধিকার দেখানোর ইচ্ছে আমার ছিল না, কিন্তু তুই হস্তক্ষেপ করার কারণে শেষে এটাই করতে হলো। তাই সামনে থেকে সামলে। ফারজাদ চলে যায়। যথেষ্ট ব্যথা পেয়েছে সে। নিবিড়ের অতটা না হলেও কম না। তবে স্তব্ধ নিবিড় মাত্র যে ধাক্কা পেল তার সামনে অন্য আঘাতের ব্যথা অনুভব করতে পারল না। প্রাচী কাতর চোখে নিজের স্যারকে দেখল। মানুষটার জন্য কেন জানি তার কষ্ট হচ্ছে। কোনো দোষ নেই, শুধু ভালোবেসে ভেতরে ভেতরে পিষে মরছে হয়তো মানুষটা। সে ভাইয়ের পেছনে যেতে যেতে নিবিড়ের কাছে আসতেই নিম্নকণ্ঠে বলে, স্যার, আপনি ব্যথা পেয়েছেন খুব। প্লিজ চলে যান, হসপিটালে গিয়ে আঘাতগুলোকে ব্যান্ডেজ করিয়ে আসুন, ব্লিডিং হচ্ছে। নিবিড় তখনও নিজের ভেতর ধমকে আছে বিস্ময়ে। কাছ থেকে অতি নিম্ন কণ্ঠে প্রাচীর গলা শুনে এক নজর তাকায়। আনমনে আবার চোখ ফিরিয়ে নেয়। ফারজাদ যে আসবে তা প্রাচী জানতো, শুধু ফারজাদ আর কাউকে জানাতে নিষেধ করে দেয় প্রাচীকে। নিচে কেউ না থাকায় সবার চোখ এড়িয়ে নির্বিঘ্নে ওপরে চলে আসতে পেরেছে সে। প্রাচী ফার্স্ট এইড বক্স এনে ছোট ছোট আঘাতগুলোতে ব্যান্ডেজ লাগিয়ে দিল। নিবিড় ফারজাদের বুকের দিকে কোনো রকম আঘাত করেনি, ওপাশটা এড়িয়ে গিয়েছে হয়তো জেনে বুঝেই। প্রাচীর বিষয়টা বুঝে আসতে একরাশ ভালো লাগার অনুভূতিতে ছেয়ে গেল মনটাই। নিবিড়ের সাথে অতসীর বিয়ে ঠিক হওয়া, পরপর মেয়েটাকে নিয়ে তার ভাইয়ের সাথে নিয়ে ঘটনা সব এসবের মধ্যে অতসীর সাথে সাথে নিবিড় ছেলেটার প্রতিও প্রাচীর মায়া হয় ভীষণ। ভাইয়ের চেহারাটা তো মাঝে মাঝেই অদেখা করতে মন চায়, কিন্তু একমাত্র ভাই তার পারে না কোনোভাবেই। অতসী কোথায়? আছে, রুমে দেখে আসলাম মাত্র। বাকিরা? প্রাচী পিঠের দিকে শেষ একটা ক্ষতে মলম লাগাতে লাগাতে বলে, বাবা, তুমি এসে মারামারি শুরু করার একটু আগেই বেরিয়ে গেছে। চাচ্ছুরাও নেই, ছোট চাচামণি আর মেঝো চাচিমণি রান্নাঘরে, হয়তো মা রুমে, দাদিও রুমে। রিনি খালাকে নিয়ে পা টিপাচ্ছে। আরমান আর আরোহী? আরোহী বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছে। আরমান ভাই বাড়ি নেই। আমি এসেছি শোনেননি এখনো কেউ? না। ঠিক আছে, জানাস না এখন কাউকে। কথাটা বলেই উঠে গেল সে। গায়ে শার্ট জড়াতে জড়াতে বেরিয়ে যেতে লাগলো। প্রাচী তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ ভাইয়া? একটু থেমে বোনের দিকে ফেরে সে। প্রাচীর চোখে প্রশ্ন। অতসীর কাছে একটু দরকার আছে, কেউ যেন বুঝতে না পারে, খেয়াল রাখিস। প্রাচী জেদ নিয়ে বলে, না, তুমি ওর সাথে যাবে না, আমি বলে দেব সবাইকে। ফারজাদ কপাল কুঁচকে তাকায়। থাপ্পড় খাবি, যা বলছি তা কর চুপচাপ। ভাইয়া! সে ডাক দিল অবাধ্য গলায়, তবে ফারজাদ ভ্রুক্ষেপ করেনি। চলে গেল অতসীর উদ্দেশ্যে। অতসী ব্যালকনিতে ছিল, রুমে এলো না। একটু বিছানায় গা এলিয়ে দেবে ভাবল। কিছু ভালো লাগছে না নিবিড়ের সাথে দেখা করার পর থেকে। দরজা একটু ঠেলে দিতে সেদিকটার উদ্দেশ্যে গেল। সে দরজার সামনে যেতেই ফারজাদও ঢুকে সামনে থেকে। বুকে নাক ঘষা খায় অতসীর। সে কি না কি ভেবে আটকে ওঠে। কি এটা? কে? বলতে বলতে যেখানটায় ঘষা খেলো সেখানে হাত দিয়ে দেখে ফারজাদের বুক, কিন্তু শার্টের বোতাম সব খোলা হওয়ায় তার কাছে মানুষের অঙ্গ বলে মনে হচ্ছে না। এইসব তো ব্যান্ডেজ। ফারজাদের বুকের দিকে ব্যান্ডেজে হাত দিয়েছে। কে বলছেন? আমি ফারজাদ। অতসী ফারজাদ তার সামনেই উপস্থিত শুনে বিস্মিত হয়। ফারজাদ ভাইয়া তো বাড়ি নেই। বড় বাবা সে এখানে আছে বলে ফারজাদ ভাইয়াকে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে উঠতে বলেছিল, এমনটাই তো শুনেছে। আপনি আপনি এখানে কেন? বাড়িতে না ছিলেন না? এসেছি মাত্র। শীতল কণ্ঠের কথাটা শুনে সে কিছুটা রেগে যায়। এসেছেন তো এখানে কেন? আমার রুমে কি? যান এখান থেকে। আপনাকে আমার আশেপাশে আসতে না মানা করে দিয়েছে সবাই, তাহলে তাও বারবার আমার কাছে কি? তুমি কেঁদেছ? নিজের কথার পিঠে এখন প্রশ্ন শুনে চমকে যায় অতসী। হাত দিয়ে চোখের পানি মুছে
নিল তাড়াতাড়ি। কে বলেছে আপনাকে? আর আপনার এখানে কি কাজ? আমি তো এটা বুঝতে পারছি না। দরজা খোলা আছে, চলে যান প্লিজ। আমার রুমে আসার সাহস করেন এখনো? বড় বাবার কাছে বলে দিলে ফ্ল্যাট থেকেও বিতাড়িত করবে, দেখে নিয়ে। ফারজাদ কপালে ভাঁজ ফেলে নাক ফুলিয়ে কথা বলা মেয়েটিকে দেখল। রাগ নাকের ডগায়, অথচ চোখের কোণে এখনো অশ্রুরা চিকচিক করছে। নিশ্চয়ই নিবিড়ের কাছ থেকে ফিরে নানান ভাবনায় কেঁদেছে। এই সামান্য বিষয়ে কাঁদতে হয়? ওকে কি আমি ছেড়ে দিয়েছি নাকি? আর ওই ছেলে নিবিড়ের সাথে একা দেখা করেছো কেন তুমি? প্রাচীকে সাথে করে নিয়ে যেতে পারোনি? আচমকা প্রসঙ্গবিহীন কথায় ভড়কে যায় মেয়েটা, তবে সময় লাগলেও ধরতে পারে না। এতে আরও রাগ হয় তার। আমি কার সাথে দেখা করব না করব আপনি ঠিক করে দিবেন? এখনো তো আপনার সাথে আছি একা। আপনার সাথে থাকতে পারলে নিবিড় ভাইয়ের সাথে থাকতে পারবো না? আমি কার কাছে বেশি সেফ সেটা আমিও জানি, নিজেও জানেন। তিরস্কার সূচক কণ্ঠ তার। পরপর আবার বলে, আর এখনো এখানে কি আপনার? কতবার বলবো চলে যেতে? আশ্চর্য, নাকি চিৎকার করলে খুশি হবেন? কিছুটা উঁচু গলায় কথাগুলো বলল অতসী। ফারজাদ তার খোঁচা দেওয়া কথাগুলো শুনেছে, তবে শেষে উৎকণ্ঠে কথা বলতে শুনে দরজা লাগিয়ে দেয়। পরপর বলে, শ্শ্, আস্তে কথা বলো। এত জোরে কেন কথা বলো? আমি বলি। আর কিসের আওয়াজ হলো? আপনি দরজা বন্ধ করেছেন তাই না? দরজা কেন বন্ধ করলেন? খুলুন বলছি। বলেই বুকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিল ফারজাদকে। ফারজাদ মুখ কুঁচকে নেয়। মেয়েটা খালি এই বুকেই আঘাত করে প্রতিবার, আর সে শুয়ে নেয়। এবারেও শুয়ে নিল, তবে অতসী ধাক্কা দিতে গিয়ে আবার হাতে ব্যান্ডেজের স্পর্শ পেয়ে ওখানটাই হাতড়ে দেখে আনমনে। এটা কি? এখানে কি হলো? কিছু না। তুমি ওই নিবিড়কে অ্যাবর্শন করতে চাওয়ার বিষয়টা জানিয়েছো কেন অতসী? ওকে বলার কি দরকার ছিল? মূলত এই নিয়ে কথা বলতেই ফারজাদ এখানে এসেছে। আনমনে অবশ্য অতসীকে দেখার তৃষ্ণাও কম না। কি কি বলছেন? আপনি নিজে নিবিড় ভাইয়াকে এসব জানিয়ে এখন আমার ঘাড়ে দোষ চাপাতে এসেছেন? পারেন খালি এটাই, সব এতে আমার দোষ দাও। আমি কিছু করলেও আমি দোষী, না করলেও আমি দোষী। ভালো সাজের অভিনয় করে গেলেও আসল স্বভাবটা বদলাতে পারলেন না। অতসী আদতেই ভেবেছে ফারজাদ নিবিড়কে এসব জানিয়েছে, কারণ তারা দুজন না জানলে তো নিবিড়ের এসব জানার সুযোগ নেই। এসব নিয়ে কাঁদতে কাঁদতে এটা দেখে ফারজাদের ওপর আরও রাগ ক্ষোভ আসছিল তার মনে। ফারজাদ অতসীও জানায়নি, বুঝলো কথা শুনে। তবে কিছু বলবে তার আগেই অতসী রেগে উত্তেজিত হয়ে বলে উঠল, আমার দোষ দিয়ে আর লাভ নেই। মুখ বুঝি মেনে নেব না আর কিছু। নিজে সাজিয়ে গুছিয়ে এইসব কাহিনী করছেন, আবার আমায় ব্লেম করছেন। আপনি আমার বাচ্চাকে রাখতে চান না মানলাম, আমি তো চাই আমি ওকে নিজের পরিচয় বড় করব। আপনার দরকার নেই এটা জানিয়েছি, তাও ওকে মেরে ফেলার উস্কানি দিতে নিবিড় ভাইয়ের কানে নিয়ে গেছেন ওসব। নিবিড় ভাইয়ের নিজেও এসব জানলে অ্যাবর্শন করাতে সাপোর্ট করবে, আর আমি ভাইয়ার কথা সব সময় শুনি। এটা জেনে কৌশলে এমনটা করেছেন তাই না? শাট আপ অতসী, মাথা খারাপ তোমার? কি বুঝে কি বলছো তুমি? কপালে ভাঁজ তার। তা নয় তো কি? হ্যাঁ, কোথাও আমার সন্তানের ভরণ পোষণ না নিতে হয় ভবিষ্যতে, এই নিয়ে আপনার ভয় তাই না? মেয়ে মানুষ অগ্রিম বুঝে জানতাম, তাই বলে এতটা জানতাম না। বিড়বিড় করে কথাগুলো বলল সে। পরপর শান্ত সংযত কণ্ঠে অতসীকে বোঝানোর নিমিত্তে বলে, অতসী, এখন নিবিড়ের কথা শুনে কষ্ট পেয়ে আছো তুমি। উল্টাপাল্টা ভেবে ফেলেছ। এসব অতিরিক্ত ভাবনা তোমার জন্য ক্ষতিকর। এখন রিল্যাক্স থাকো প্লিজ। অতসী মানল না। কথা ঘোরাবেন না একদম, কাপুরুষ একটা। নিজের সন্তানের ভরণ পোষণ করতে হবে এই ভয়ে মেরে ফেলতে চাইছেন, আবার আরেকজনকে এসব শুনিয়ে কৌশলে আমায় উস্কানি দিতে চাইছেন। আপনার মতো কুৎসিত মনের মানুষ আর দুটো দেখিনি, ছি। ফারজাদ অতসীর কাছে বাহু চেপে ধরল অকস্মাৎ। আগ্রাসী গলায় কিছু বলতে গিয়েও থেমে যায়, চোখ বন্ধ করে দম নেয়। অতসীর সাথে একেবারেই শক্ত গলায় কথা বলতে চায় না সে। বহু কষ্টে সামলে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলে, নিবিড়কে এসব আমিও জানাইনি, তুমিও জানাওনি, এটা বুঝতে পারছি। কিন্তু না বুঝে আমায় দোষ দিচ্ছ তুমি। আমার সন্তানকে আমি মারতে চাইবো কেন তুমি বলো? বাবা না আমি ওর, আমি ওকে মারতে চাইবো? নাটক করবেন না একদম। অ্যাবর্শনের কথা একমাত্র আপনি আর আমি ছাড়া কেউ জানতো না। আপনাকে এক বিন্দুও বিশ্বাস করি না।
আমি যে আমার বাচ্চাকে মারতে চেয়েছিলাম এটা কোনোভাবে সবার কানে পৌঁছাতে চেয়েছেন আপনি। তারপর এটা নিয়ে সবাই আমায় ভুল বুঝবে, দোষারোপ করবে, এতেই তো আপনি খুশি। তাহলে সব কারসাজি যে আপনার, এটা বুঝতে রকেট সায়েন্স লাগবে? হ্যাঁ, সবসময় তো চান আমায় ভুল বানাতে সবার চোখে। এখন নাটক করছেন দেখে আমি ভুলে যাব আপনি কেমন মানুষ, অতীতে আমার সাথে কি কি করেছেন, কিভাবে সবার সামনে কারণে অকারণে দোষ দিয়েছেন, সব ভুলে যাব? হ্যাঁ, ফারজাদ না চাইতেও দম নিয়ে চুপ থাকলো। অতসী তার কোনো কথা শুনতে প্রস্তুত না, শুনতেই চায় না, তাকে বুঝিয়ে লাভ হবে না। উল্টো এতেও এমন কোনো না কোনো অসংলগ্ন কারণ বের করে তাকে ভুল বুঝবে। অবশ্য এসব তার কারণেই। অতীতে কারণে অকারণে অপছন্দের মেয়েটিকে দোষারোপ করেছে। এখন তার প্রতি হঠাৎ ভালো এমনকি ভালোর চেয়েও ভালো আচরণ করলে সেসবে তো কোনো খারাপ উদ্দেশ্য আছে ভেবে নেবে স্বাভাবিক। আজকে অতসীর তার প্রতি অবিশ্বাস আর সন্দেহের জায়গাটা নিজেই তৈরি করে দিয়েছে। তাই বোঝানোর কণ্ঠে ফারজাদ বলে, তুমি ঘুমাতে চেয়েছিলে বোধহয়, রাইট? ঘুমিয়ে পড়ো অতসী, আমি আসছি এখন। এখন পালাচ্ছেন কেন? সত্য শোনার সাহস নেই? সব বুঝে গেছি দেখে পালাচ্ছেন, তাই না? দাঁড়ান, পালাবেন না। সুসংবাদ দেই আপনাকে, আমার সন্তানকে নিয়ে কোনো দিন আমি আপনার কাছে কোনো দাবি নিয়ে যাব না, বুঝতে পেরেছেন? তাই এসব অহেতুক ভয় মনে পোষতে হবে না। না তো ওকে মারার জন্য অন্য কাউকে এসবে টানতে হবে। আমি আমার সন্তানকে নিয়ে আপনার কাছে এসে কোনো দিন দাঁড়াবো না, নিশ্চিন্তে থাকুন। আর নিজের মতো মদ পানি খেয়ে খেয়ে মেয়ে নিয়ে ফুর্তি করুন গিয়ে, কেউ কোনো বাধা দিবে না। এত ভয় পেয়ে ভালো সেজের অভিনয় করতে হবে না। ফারজাদের চোয়াল শক্ত হয়ে এসেছে, তাও ধৈর্য ধরে সংযত করছে নিজেকে। এত ধৈর্য ফারজাদের ভেতরে আছে তা প্রথম বুঝল সে। শেষবারের মতো জানাচ্ছি অতসী রানী, আমার বাচ্চাকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। নেই মানে নেই, একেবারেই নেই। ওর আর তোমার ভরণ পোষণ নিতে গিয়ে রাস্তার ফকির হয়ে যেতে হলেও মঞ্জুর। বিন্দু মাত্র সমস্যা নেই। আর মেয়ে নিয়ে ফুর্তি করতে হবে দেখেছো আমায় তুমি? অতসী হালকা হাসে, তাচ্ছিলের হাসি। সামনে দাঁড়ানো ছেলেটার কাছে সম্মানহানি হয়েছে যে মেয়ের, সে মেয়েকেই জিজ্ঞেস করছে মেয়ে নিয়ে ফুর্তি করতে কবে দেখেছে। অতসীকে তাচ্ছিলের হাসি হাসতে দেখে ফারজাদের অপমান বোধ হলো। তবে কিছু করার নেই, নিজেও ধরতে পারছে বিষয়টা। আর ধরতে পেরেই ফের হতাশ লাগলো তার। কিভাবে যে এই ঘটনার প্রায়শ্চিত্ত করলে জিনিসটা থেকে মুক্তি মিলবে তার। ফারজাদ আপন মনে কথাটা ভেবে নিজেই আবার সংশোধন করলো। না, মুক্তি মেলা উচিত নয়। সে মুক্তি পেতে শত প্রায়শ্চিত্ত করলেও অতসীর জীবন থেকে এই সত্য মিটবে না। তাকে এই কালো অধ্যায়টা গুছিয়ে দিয়ে নিজে মুক্তি নেয় কিভাবে? তার চেয়ে বরং শেষ নিঃশ্বাস অবধি অপমান অপবাদ নিয়েই বাঁচুক সে, ঠিক যেভাবে অতসী বাঁচবে। কিন্তু মেয়েটা সেই এক বিষয় নিয়েই লেগে আছে। সেও যে নিজের সন্তানকে ভালোবাসে, সন্তানকে চায়, তা মানতেই নারাজ। ক্লান্ত গলায় নরম কণ্ঠে বলে, অতসী রানী, এত জেদি হয়ে গেলে কেন মেয়ে? তোমার পেটে যে আছে সে আমার অংশ, তাকে আমি ভালোবাসবো না? আমি মারতে চাইবো, এটা কেন মনে হচ্ছে তোমার? কারণ আপনি পাষাণ। আপনার মতো নির্দয় পাষাণ লোক আমি জীবনে দুটো দেখিনি। কিভাবে বলেছিলাম সেদিন আমায় ছেড়ে দিতে, রেহাই দি। শ্শ্, চুপ চুপ, এসব বলো না। দম বন্ধ লাগে এখন ভাবলে। বলো না। দম খিচানো কণ্ঠ ফারজাদের। লাগবে তো। হতশির মতো মেয়ের গর্ভে কিনা আপনার সন্তান এসেছে, দম বন্ধ লাগবে না ভাবতে? আপনি এত ভয় পান কেন? চলুন না, নিজের মতো নিজের প্রেমিকা আর শয়ন সঙ্গীদের নিয়ে থাকুন। আমার আর আমার বাচ্চার যদি দ্বিতীয় কোনো পুরুষকে দরকারও হয় জীবনে, তবুও আপনার দ্বারস্থ হব না। বাবা মা যদি আমার বিয়ে দেয়, যার সাথে দিবে তাকে বাবা ডাকতে শেখাবো। আপনি এত চিন্তা? এই এই মেয়ে, কেটে রেখে দেবো একদম। অনেক বলে ফেলেছ। আগেই ভালো ছেলে দেখছি, মুখে লাগাম নেই, কিছুই নেই, যা আসছে বলে যাচ্ছ। হাতে প্রচণ্ড জোরে চেপে ধরেছে অতসীর। ব্যথায় মুখে নীল হয়ে এসেছে। ছাড়ুন। কাকে বিয়ে করবে তুমি? হ্যাঁ, কাকে বাবা ডাকতে শেখাবে? কি বলছো? মুখ সেলাই করে দেবো একদম। চুপাচি থেকে মনে যা চায় তাই বলে যাচ্ছ। মানুষ মনে হচ্ছে না আমায়? এসেছি থেকে কি কি বলে গেছো মনে করে দেখো। এত বাচাল হয়ে গেলে শেষে এসে। এই, তুমি দেখি বিয়ে করার স্বপ্ন দেখো। এই, তুমি নিবিড়কে ভাবো মনে মনে। ওই নিবিড়কে নিয়ে স্বপ্ন দেখো, তাই না? হ্যাঁ, ওই শালারে মেরে মুখ ভেঙে দিয়েছি আজ।
পঙ্গু বানিয়ে বসিয়ে রাখবো এসব অলিকে স্বপ্নে লাগাম না টানলে। হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। থেমে গেল বলে, আপনার অপরাধে আমি বিয়ে করব না নাকি? হ্যাঁ, অবশ্যই করব। যখন বাবা মা আমায় বিয়ে দিতে চাইবে তখন আমি একদম রাজি হয়ে যাব। ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব। এখন তো শুধু চোখে দেখো না, তখন ল্যাংড়া হয়ে গেলে ওই আমার কাছে এসে উঠতে হবে। ল্যাংড়া হয়ে দরকারে বাপের ঘাড়ের উপরে পড়ে থাকবো সারা জীবন, তাও আপনার মতো দুশ্চরিত্রের কাছে গিয়ে উঠবো না। সেটাই হোক, যা চাইবে তাই হোক। সে চেয়ে আমায় না চাইলে জোর নেই, তবে অন্য কাউকে নিয়ে ঘর বাঁধবে তা হবে না। বাপের ঘরেই পড়ে থেকো সারা জীবন। হ্যাঁ, তাই করব। এই বাড়িতেও থাকবো না, দেশেই থাকবো না। বাবা বলেছে ইউকে মুভ করবে আমাদের নিয়ে। মায়ের কথায় মানা করে দিয়েছিলাম, কিন্তু আর করব না। বাবা যা বলেছে তাই হবে। বাবা মা আর আমার সন্তানের সাথে ওখানেই কাটাবো বাকি জীবন। তখন আলগা দরদ দেখিয়ে যদি আমার বাচ্চাকে নিয়ে যেতে চান তাহলে আমি কেটে রেখে দিব আপনাকে। আমার বাবুর প্রমিস। ওকে নিয়ে টানাটানি করলে আপনাকে আমি মেরে ফেলবো। বুকে আঘাত পেয়েছেন দেখছি, ওখানে গুলি না হয় ছুরি চালিয়ে দিব একদম। তুমিই তো বারবার জখম করছো আমার বুকটা, হে আর নতুন কি? পরপর অতসীর বলা পুরো কথাটা খেয়াল হতেই কপাল ভাঁজ ফেলে তাকালো সে। ইউকে রিমুভ করব মানে? এসব কি বলেছে তোমায়? ফারজাদ অতসীর পাড়ি জমাবে শুনে আরেকবার জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে নেওয়ার উদ্দেশ্যে অতসী ফের একই জবাব দিল। কিছু পল সেখানে দাঁড়িয়ে নাকের ডগায় রাগ নিয়ে থাকা মেয়েটিকে এক দৃষ্টিতে দেখে, পরপর বেরিয়ে যায় রুম থেকে। বেরোতেই বোন প্রাচীর দেখা পায়। সে অবশ্য তার ভাই যেন অতসীর সাথে নতুন করে কোনো ঝামেলা পাকাতে না পারে সেই পাহারা দিচ্ছিল আড়ালে। ভাই অকস্মাৎ বেরিয়ে আসবে বুঝতে পারেনি, কিন্তু ফারজাদ তাকে বাইরে দেখে বিশেষ প্রতিক্রিয়া দেখালো না, বরং বোনের কাছেই নিশ্চিত হয়ে জানতে চায় অতসীর কথার সত্যতা। প্রাচী জবাব দিল, হ্যাঁ ভাইয়া, চাচু আর চাচিমণি সেদিন তুমি অতসীকে নিয়ে ফেরার আগেই সবাইকে এটা জানিয়েছিল। সবাই আপত্তি করলেও বাবা মেনে নেয়, আর বাকিদেরও ঝামেলা করতে নিষেধ করে। বাবার কথায় কেউ আর আপত্তি থাকলেও কিছু জানায়নি। কপালে চিন্তার দুর্বোধ্য রেখা নিয়েও ফারজাদ মনোযোগ দিয়ে শুনেছে বোনের কথা। প্রাচীর বলা শেষ হতেই সুধায়, কবে যাবে এসব কিছু ঠিক করেছ? আমি এই নিয়ে কিচ্ছু জানি না ভাইয়া, তুমি অন্য কাউকে জিজ্ঞেস করো। এরপর আর সেখানেও দাঁড়ায়নি ফারজাদ, নিজেদের অফিসের বাবার কাছে চলে যায়। ফিরোজ সাহেবের সাথে দেখা করে জানতে চেয়েছে চাচুর অতসীকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্তে কেন সম্মতি জানালে? ফারজাদ অতসী এভাবে দূরে চলে যাক তা একেবারেই চায় না। তারপর মেয়েটার গর্ভে তার সন্তান। অতসী দূরে চলে যাওয়া মানে বাচ্চাটাও দূরে চলে যাওয়া। এমন অবস্থায় কি করে ওদের ভিন দেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত তার বাবা মেনে নেয়? তখন নিজের বাবার সামনে বসে আছে অফিসের কেবিনে। ফারজাদের মনোভাব বুঝে ফিরোজ সাহেব কপালে ভাঁজ ফেলে চেয়ে আছেন। তো তুমি এখন শফিকের নিজের মেয়েকে নতুন জীবন দিতে নতুন জীবন দিতে চাওয়ার সিদ্ধান্ত আপনিও জানতে চাও? সেই মুখও রাখো। ফারজাদ চেয়ারে হেলান দিয়ে গাম্ভীর্য চিত্তে মাথা নামিয়ে বসেছিল। বাবার কথায় বিরক্তি নিয়ে চ শব্দ করে। বারবার সব কিছুতে একই জিনিসের খোটা বিরক্তি দিচ্ছে তাকে। বাবার দিকে তাকিয়ে বলে, আমি তো তোমাদের বলেছিলাম যেন পুলিশে ধরিয়ে দাও আমায়, সেটা দাওনি নিজেদের স্বার্থে। এখন বারবার একই জিনিস নিয়ে খোঁটা দেওয়ার মুখ তোমরাও রাখো না। ফিরোজ সাহেবের চেহারায় স্বল্প রাগের আজ দেখা গেল কথার পিঠে ছেলের কাট জবাবে। তবে সামলে বলেন, এখন কি চাইছো? কিসের জন্য আমার সাথে জরুরি তলব সেটা স্পষ্ট করো। আর কি বলবো আলাদা করে? অতসী ইউকে যাক, আমি চাই না, ওইখানেই থাকবে। তো আমি কি করতে পারি এতে? ফারজাদ কপালে ভাঁজ ফেলে বলে, কি করতে পারো মানে? চাচুকে যেতে দিচ্ছ না কেন? অতসীকে আমি বলতে বলতে থেমে যায় ফারজাদ। তাকে তীক্ষ্ণ চোখে চেয়ে থাকা বাবার দিকে তাকিয়ে বলে, ওসব যাক, তুমি দাদু হবে এটা ভুলে গেছ? এখন অতসীকে দূরে পাঠিয়ে দাও কি করে, তাও সোজা ইউকে, লাইফ টাইমের জন্য। তো যাক, দাদু হব ভুলিনি আমি, তাই বলে অতসী সুন্দর জীবন পাওয়ার যে সুযোগটা সেটাতে বাধা দিতে পারি না। যখন দাদু হব তখন নিশ্চয়ই আমাদের সে পাশে পাবে, বরং সবটা যাতে সুস্থভাবে হয় সেই ব্যবস্থা করে রাখব। দরকারে লম্বা সময়ের জন্য তোমার মাকেও ওখানে পাঠিয়ে দেব। কিন্তু ওদের যা চাইছে
তাতে নিষেধ করা আর সম্ভব না। আশ্চর্য, নিজেরা কি করবে না করবে সেসব ভেবে ফেলেছ, আর আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি কি বাচ্চা যে ওরা চলে গেলে তুমি এতিম ছন্নছাড়া হয়ে যাবে? ফারজাদ বিরক্তি নিয়ে বলে, আমার অনাগত সন্তান সে পৃথিবীতে আসবে, আর আমি থাকবো না ওদের কাছে? আমার সাথে থাকবে না ওরা? তোমরা কি করে এসব ভেবে ফেলেছ? ওদের সব ওখানে সেটেল হবে, এসবের মাঝে আমি কই? স্ট্রেঞ্জ। ছেলের ভেতরে বিস্ময়, প্রশ্ন আর কি হচ্ছে বুঝতে না পারার যে বিষয়টা তা ফিরোজ সাহেব ধরতে পারছেন। তবে কিছু করার নেই। বাবা হওয়ার অনুভূতি নিজেও জানেন, কিন্তু ফারজাদের পরিস্থিতি ভিন্ন। দীর্ঘশ্বাস ফেলে বলেন, শোনো ফারজাদ, অতসী আর তোমার একসাথে হওয়া বা থাকা এখন সম্ভব না। মেয়েটা এখনও ছোট, এমন কোনো বয়স হয়নি যে কারোর সাথে বিয়ে দিতেই হবে, এমনকি তোমার সাথেও না। ও নিজের সন্তান নিয়ে একটু স্পেস থাক, নিজেকে বুঝুক, চিনুক আর ম্যাচিউর হোক। তোমার ততদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। অবশ্য ম্যাচিউর হওয়ার পর তোমায় চোখে দেখতে চাইবে কি না তাতেই সন্দেহ। যাই হোক, অতসীকে এমন সময়ে তোমার কাছে রাখা বিপজ্জনক, কারণ ওর তোমার প্রতি রাগ ক্ষোভ এখনও তাজা। মেয়েদের আত্মসম্মানকালীন বয়সে কিংবা গর্ভাবস্থার পরও সময় এইসব একটু সেন্টিমেন্ট হয় আজকাল। সেখানে অতসীর একটা ট্র্যাম আছে তোমায় নিয়ে, বরং সবচেয়ে বড় আর একমাত্র টুইটাই তোমাকে নিয়ে। তাই তুমি আশেপাশে থাকা মানে সেই নিত্য পরিবেশ, ওর চারপাশে থাকা। এখনও ওর মন থেকে যা করেছে সেসবের রেশ বিন্দু মাত্র কাটেনি। তুমি ওর আশেপাশে থাকা একেবারেই এলাও করতে পারছি না আমি। এটা ওর মানসিক স্বাস্থ্যের জন্য অনিরাপদ হতে পারে। সাথে এমন দুর্ঘটনার পর ওর পরিবার হিসেবে সেফ স্যান্ড্রাইং কতটুকু দিতে পারছি সেটাও বিরাট প্রশ্ন তৈরি করবে। জিরিয়ে বলেন, আর তোমার প্রতি ঘেন্না রাগ শুধু অতসীর মনে নয়, তোমার চাচ্চেও আর চাচিমণির দিকটাও ভাবো। তাদের মনেও কম বৃক্তিতে থাকার কথা নয় তোমায় নিয়ে। শফিক চিন্তায় তোমার অতসীর কাছে থাকার প্রশ্নটাই আসা অন্যায় মনে হয়েছে আমার। আর এইসব বিবেচনার আগে তুমি যে ওই সন্তানের পিতা সেটা মাথায় রাখা উচিত। এমনটাও মনে হয়নি আমার, এমন কোনো পবিত্র বিয়ে আর সুখী দম্পতি থাকা সুসংবাদ দাওনি সবাইকে, যে তোমার বিবেচনা করব। শেষ কথাগুলো বলার সময় গলায় হালকা কঠোর ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠল। বাকি এখনও জেদ দেখাবে কিনা না দেখাবে, আমি তোমার জেদ ভাঙার দরকার হলে নরমভাবে যতটুকু দরকার বুঝিয়েছি। তোমার পরবর্তী সিদ্ধান্ত সামনেই কতটুকু নরম থাকবে সেটা নিশ্চিন্ত করবে। ফারজাদ পুরো সময়টা চেয়ারে হেলান দিয়ে বসেছিল। এক হাত টেবিলে রাখা কলমটা অন্যমনস্ক নড়াচড়া করছে তার আঙ্গুলে। মাথা সামান্য ঝুঁকে আছে। বাবার প্রতিটি কথা সে মন দিয়ে শুনল। কপালে চিন্তার হালকা রেখা পড়েছে, কিন্তু মুখে দৃঢ়তা। কিছুক্ষণ পর সে কলমের নড়াচড়া থামায়। আরও কয়েক সেকেন্ড একই ভঙ্গিতে বসে থাকে নীরবে। তারপর হঠাৎ উঠে দাঁড়ায়, কোনো কথাবার্তা ছাড়া ধীর পায়ে কেবিন থেকে বেরিয়ে যায়। পুরো সময়টা ফিরোজ সাহেব চশমার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেকে পর্যবেক্ষণ করছিলেন। ফারজাদ কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরও কয়েক মুহূর্ত দরজার দিকেই তাকিয়ে রইলেন তিনি। তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসে সামনে রাখা কাগজপত্রে মন দিলেন। ফারজাদ সোজা ফ্ল্যাটে চলে গিয়েছিল। ফারিস মহল ফিরেনি তার সাথে ফ্ল্যাটে যে বন্ধু থাকছে সাকিব, তার কাছে আবার আর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। সাকিব সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ফারজাদের, আর এক মামাতো বোনকে কিছুদিন আগে নিজের কোনো বান্ধবীর সাথে ফোনে ফারজাদ আর অতসীকে নিয়ে কিছু বলতে শুনেছে হাসাহাসি করে। চমকিত সাকিব তৎক্ষণাৎ বোনকে ধরে। তার মামাতো বোন মিম, সে সাকিব ভাই আশপাশে আছে খেয়াল করেনি, তাকে দেখে চমকে গিয়েছিল। কিন্তু সাকিব সেসবের ধার ধারেনি। তার বন্ধুকে নিয়ে মিম কি নিয়ে কথা বলছিল তা বিস্তারিত জানতে চায়। মিম কাটিয়ে যেতে চাইলেও ছাড়েনি সাকিব। হুমকি ধামকি দিয়ে শাসন করে সবটা জানতে চায়। না পারতে মিম জানায় যে সাকিবকে এসব ফোনে বলতে শুনেছিল সে। সাকিবের এক বন্ধু ফারিসদের ছেলে, কথা সে জানত। আর তার বান্ধবী নয়নিকার খালাও ফারিস বাড়ির বউ, কথাও জানা। এদিকে মিম নিজের বান্ধবী নয়নিকার ভাই নিবিড়কে পছন্দ করে, যার সাথে কিনা কিছুদিন আগে নিজের খালাতো বোনের বিয়ে ঠিক হয়েছে।
একথা শোনার পর থেকে ভীষণ কষ্টে ছিল মিম। ভালোবাসার মানুষটার অন্য এক মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে, এই যন্ত্রণা কাউকে বলতেও পারছিল না, আবার সইতেও পারছিল না। নিজের মধ্যে দ্বিধা কষ্ট লালন করে যায়, আর যার সাথে বিয়ে ঠিক হচ্ছে সেই মেয়ের প্রতি অজানা ক্রোধ পুষে রাখে মনে। যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে সে নয়নিকার যেই খালা ফারিসদের বাড়ির বউ, তারই মেয়ে, এটাও সে শুনেছে। কিন্তু দুদিন যেতেই আবার শুনলো এঙ্গেজমেন্ট স্থগিত। এদিকে সাকিবকে ফোনে যা বলতে শুনেছিল সেসব চিন্তা করে সব হিসাব মেলাতে পেরে সে তৃপ্তি পায়। তবে নিবিড় তখনও মনের দিক দিয়ে অতসীতে মজে আছে জেনে ঈর্ষান্বিত ছিল মিম। সেদিন ওর সাথে রাস্তায় দেখা হলে মেয়েটা অন্ধ এ কথা বুঝতে পেরে কোনো মায়া কাজ করেনি মিমের মধ্যে, বরং তার ভালোবাসার মানুষটা এই প্রতিবন্ধী কলঙ্কিত মেয়ের জন্য এখনো আশায় বসে আছে জেনে ঈর্ষা অনুভব করে, আর সময় মতো তা উপড়ে দেয়। যদিও পরে আদতে ফারজাদ যা ঘটিয়েছে সেসব আত্মীয় অতসীর সাথেই কিনা বাকি আরেক চাচার মেয়ের সাথে তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। আর সাকিব ভাইকে ফোনে যা বলতে শুনেছিল সেসব ঘটনা আদতে ফারজাদকে ঘিরেই নাকি এখানেও কিছু এদিক ওদিক শুনেছে তা নিয়েও বিভ্রান্ত পড়ে যায়, যে কারণে পাঁচ কান করেনি। তবে অতসীকে এই কথাগুলো শোনাতে পেরে সে যথেষ্ট সন্তুষ্ট ছিল মনে মনে। সেদিন কথায় কথায় নিজের এক বান্ধবীর সাথে নিবিড়কে নিয়ে আলোচনা করছিল। অতসী আর ফারজাদও কিছুটা স্থান পেয়েছে তাতে, আর সাকিব তা শুনে নেয়। আজ সময় পেয়ে বন্ধুকে জানালো ফারজাদ সাকিবের কাছে সব শুনে মেলার দিন ঘটনা বুঝতে পেরেছে। এই মেয়ের কথার আঘাতেই অতসী সেদিন কষ্ট পেয়ে গর্ভপাতের বিষয়টা মাথায় এনেছিল, তাও বুঝতে সময় লাগলো না। তবে ফারজাদ নিজের বন্ধুর সব কথা শুনেই গেল, শুধু কোনো প্রতিক্রিয়া দেখায়নি। নিলিপ্ত নির্বিকার কাটে বিকেলটা। রাত হলে অতসীর সাথে ঘটানো সেই ঘটনার দিনের পর প্রথমবারের মতো ড্রিঙ্ক করলো, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। রাত হলে অতসীর সাথে ঘটনা সেই ঘটনার দিনের পর প্রথমবারের মতো ড্রিঙ্ক করলো। সাকিবও সঙ্গ দেয় অনেকটা সময়। ড্রিঙ্ক করতে করতে আবল তাবল বকে সাকিব মেঝেতেই গা এলিয়ে দিয়েছে। ফারজাদ চোখ পিটপিট করে মাথা ঝেড়ে উঠে দাঁড়ায়, ভারসাম্য রেখে দাঁড়াতে পারছে না। নেশায় বুধ হয়ে থাকা সাকিবের উদ্দেশ্য বলে, তোর ওই বোনকে আমার হয়ে 2-4টা থাপ্পড় মেরে গাল লাল করে দিবি, নয়তো ওই মেয়ের ব্যবস্থা আমিই করবো, দেখে নিস। বেয়াদব মেয়ে একটা। আরও নানান কিছু বলতে বলতে নিজের ফোন খুঁজলো, পেয়ে বন্ধুর উদ্দেশ্যে এলোমেলো গলায় বলে, তুই থাক এখানে, আমি একটু জিদি মেয়েটার সাথে কথা বলে আসি। ব্যালকনিতে চলে গেল ফোন লাগাতে লাগাতে। 4বারে গিয়ে রিসিভ হয় তা। হ্যালো। জড়ানো কণ্ঠ অতসীর। ফারজাদ ফোন কানে চেপে মাতাল গলায় বলে, আরেকবার বলো, তোমার কণ্ঠ সুন্দর। কে? ফের জড়ানো কণ্ঠে জানতে চাইল অতসী হয়তো নিজেও ঠিকঠাক ঘুমের ঘোর থেকে বেরোতে পারেনি। আমি ফারজাদ। অতসীর ঘুম এবার একটু হালকা হয়। দৃষ্টিহীন ঘুম ঘুম চোখ দুটো মেলে এদিক ওদিক ঘোরায়। ফোনটা কানে আর একটু চেপে স্পষ্ট করে জানতে চাইল, কে বলছেন? তাও ঘুম ঘুম শোনালো সেই কণ্ঠ। ফারজাদ ব্যালকনির ভেতরে ফ্লোরে বসে পড়েছে। দেয়ালে হেলান দিয়ে পাশে হুইস্কির বোতলটা এক চুমুক দিয়ে ঢোক গিলে জবাব দিন, ফারজাদ বলছি আমি, ফারজাদ মীর ফারিস পুরো নাম। অতসীর ঘুম পুরোপুরি, চোখ পিটপিট করা, তবে উঠে বসলো না। শুয়ে থেকেই ফোন কানে চাপে জানতে চায়, এত রাতে কি দরকার? তোমায় দরকার। ধীরে চোখ কষলে বলে, ফাজলামো করবেন না। ওপাশটা চুপ থাকলো কিছুক্ষণ। অতসীও চুপচাপ থাকে। ভারী নিঃশ্বাস ভেদ করে সেকেন্ড কয়েক পর প্রশ্ন এলো, তুমি চলে যাবে? অতসী সাথে সাথে জবাব দিল না। কোথায় যাওয়ার কথা বলছে বুঝতে চায়। সেকেন্ড কয়েক পর বুঝে আসতেই সংক্ষিপ্তভাবে জবাব দেয়, হ্যাঁ। যেও না। কেন? আমার দরকার তোমায়, তোমাদের। আমাদের দরকার নেই আপনাকে। আছে, দুজনেরই আমাকে দরকার। না, নেই। তার জেদি কথার পিঠে ফারজাদ হার মানে। বোতল তুলে আর এক ঢোক গিলে আধো আধো বলে, আচ্ছা নেই। কিছু সময় উভয় পাশ নীরব থাকলো। ফারজাদি সেই নীরবতা ভেদ করে আকাশপানে চেয়ে বলে, ভালোবাসি তোমায় অতসী রানী। আমি বাসি না। জানি। তাহলে বলেছেন কেন?
বলেছি কারণ তুমি না বাসলেও আমি যে বাসি এটা যদি মেনে নাও। মানবো না। তাও জানি। সব যখন জানেন আমায় ফোন করেছেন কেন? যেও না প্লিজ, অনেক তো শাস্তি দিলে, দরকারে আরও দাও, কিন্তু যেও না। তুমি আমাদের বাবুকে নিয়ে হাজার হাজার মাইল দূরে থাকবে, এটা সহ্য হবে না, নিতে পারবো না। নিতে না পারুন, আমায় কিছু যায় আসে না। বুকে ছুরি চালিয়ে কম শাস্তি তো দেওনি। সেদিন ওই মুহূর্তে মনে হচ্ছিল তোমাদের একা রেখে আমি চলে যাব সারা জীবনের জন্য। একে তো বড় অপরাধ করেছি, তোমার ভাষায় কাপুরুষ। সেখানে দুনিয়ার মাটিতে তোমাদের জীবন কঠিন করে দিয়ে নিজেই বিদায় নেব। তোমাদের একা রেখে সংগ্রাম জীবনে চাপিয়ে দিয়ে মানতে পারছিলাম না, ট্রাস্ট মি। সেই মুহূর্তে নিজেকে আসলে কাপুরুষ মনে হচ্ছিল। বিশ্বাস করো, তখনকার অনুভূতির চেয়ে বড় শাস্তি আমার জন্য আর নেই। অপর হাতের বোতলটা তুলে চকচক করে আরো 2-4 ঢোক গিলে মরে গিয়ে তো এত কিছু থেকে বিদায় নিয়ে নিতাম, কিন্তু ওই মুহূর্তটা নিজেকে এত অসহায় লাগছিল, এত নিরুপায় লাগছিল, বলে বোঝাতে পারবো না। আর এখন আবার সেই 7 সমুদ্র 13 নদী পরিমাণ দূরত্ব চলে যাবে তোমরা। এক ধরনীতে থেকেও এত দূরত্বে আমি সইব কিভাবে অতসী রানী? এর চেয়ে ভালো আমার বুকে আবারও ছুরি চালিয়ে দাও, আমি মরে গিয়ে মুক্তি পাই সব অপরাধ অপবাদ থেকে। আর তুমিও ভালো থেকো, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাও আমার সন্তানকে নিয়ে, কিন্তু যেখানেই যাবে যাওয়ার আগে আমাকে মুক্তি দিয়ে যাও। থেমে নেশার ঘরে একই কথা আওড়াতে থাকে। হয় সারা জীবনের জন্য মুক্তি দাও, নয়তো ক্ষমা দাও অতসী রানী, প্লিজ প্লিজ।